প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটা ক্লাস নিয়ে এসেছি, আর সেই ক্লাসটা হলো সেকেন্ড সেমিস্টার পাসের ক্লাস। এবং আজকে আমাদের টপিকস হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সংকলন গ্রন্থের অন্তর্গত ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধটা। তবে এর আগে কয়েকটা কথা আমি বলে রাখি। তোমরা প্রত্যেকেই অনেক সময় বলো, ম্যাম নোটটা দিয়ে দাও, ম্যাডাম ওইটার নোটটা দিয়ে দাও। কিন্তু আমার একটা কথা, যদি কোনো জিনিস নাই বুঝলে নোট পড়ে কি হবে? দুদিন পরে ভুলে যাবে। কেউ যদি জিজ্ঞেস করলো এই বিষয়টা নিয়ে, তাহলে পারবে না। আজকে তোমরা স্টুডেন্ট, আগামী দিন তোমরা টিচার হবে। তখন স্টুডেন্টদের কি বলবে? যে এটা তো আমি পড়িনি, আমি নোট পড়েছি। সেটা বলবে কি? তো কাজেই তোমরা আগে জিনিসটা বোঝার পর তোমরা নিজেরাই লিখতে পারবে। কিসের প্রয়োজন অন্যের কাছ থেকে নোট নেওয়া? আর কিছু তোমরা লিখো এবং পরবর্তী সময়ে আমাকে দেখাও, আমি অবশ্যই চেক করে দেব। কিন্তু নোটের জন্য বলো না, আগে জিনিসটা বোঝো। জিনিসটা না বুঝে নোট পড়ে লাভ নেই। তো সেই জিনিসটা মাথায় রাখবে। সংকলন গ্রন্থের যে বইটা আমি নিয়ে এসেছি, বইটা অনেক পুরনো, তাই একটু ছিঁড়ে গেছে। সেটা দিকে তোমরা দেখো না, সেটা অ্যাভয়েড করো। তো আমরা গত ক্লাসে সেকেন্ড সেমিস্টারের পাসের ক্লাস যখন আমরা করছিলাম, তখন আমরা পড়েছিলাম শকুন্তলা প্রবন্ধটা। এবং শকুন্তলার সঙ্গে, কালিদাসের শকুন্তলার সঙ্গে শেক্সপিয়রের টেম্পেস্ট নাটকের যে একটা তুলনামূলক আলোচনা, সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। ভারতবর্ষের ইতিহাস, সেই প্রবন্ধটার মধ্যেও আমরা একটা তুলনামূলক আলোচনা আমরা পাবো। সেটার বিষয়ে আমি পরে আসছি। আপাতত রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের ইতিহাস, এই প্রবন্ধটার মধ্যে কি বলতে চেয়েছেন? তবে নামটা দেখেই মনে হচ্ছে ভারতবর্ষের ইতিহাস। ভারতবর্ষের কি ইতিহাস সম্পর্কে এখানে লেখা হয়েছে? কি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর? স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতেই পারে, কিন্তু কি এটার ভিতরে আছে? প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ইতিহাস সকল দেশে সমান হইবেই, এ কুসংস্কার বর্জন না করিলে নয়। যে ব্যক্তি রথচাইল্ডের জীবনী পড়িয়া পাকিয়া গেছে, সে খ্রিস্টের জীবনীর বেলায় তাহার হিসাবের খাতাপত্র ও আপিসের ডায়েরি তলব করিতে পারে। যদি সংগ্রহ করিতে না পারে, তবে তাহার অবজ্ঞা জন্মিবে এবং সে বলিবে, যাহার এক পয়সার সঙ্গতি ছিল না, তাহার আবার জীবনী কিসের? প্রত্যেক দেশের ইতিহাস একরকম হবে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর কেন বলেছেন? সেটা একটা কুসংস্কার, এটা না রাখাই ভালো। এক এক দেশের এক এক রকম ইতিহাস। তবে যিনি ইংরেজ রথচাইল্ডের জীবনী পড়েছেন, সে যদি যীশুখ্রিস্টের জীবনীর বেলায় সব রকম তথ্য না পায়, তখন তার মধ্যে একটা অবজ্ঞার সৃষ্টি হবে এবং সে ভাববে যে যীশুখ্রিস্টের জীবনী পড়ে লাভ হবে কি? তো সেরকমভাবেই ভারতবর্ষের রাষ্ট্রীয় দপ্তর হইতে তাহার রাজবংশমালা ও জয় পরাজয়ের কাগজপত্র না পাইলে যাহারা ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে হতাশ্বাস হইয়া পড়েন এবং বলেন, যেখানে পলিটিক্স নাই সেখানে আবার হিস্ট্রি কিসের, তাহারা ধানের ক্ষেতে বেগুন খুঁজিতে যান এবং না পাইলে মনের ক্ষোভে ধানকে শস্যের মধ্যেই গণ্য করেন না। যে জিনিসটা মানুষ খুঁজছে সেটা হয়তো পায় না, কারণ তার খোঁজার জায়গাটা সঠিক নয়। তো সেই জায়গার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ভারতবর্ষের ইতিহাসকে জানতে হলে সেখানে শুধু ওই ইতিহাস ঘাটলেই হবে না, বা ভারতবর্ষের রাষ্ট্রীয় দপ্তর থেকে কোনো তথ্য আনলে চলবে না। কারণ ভারতবর্ষের যে ইতিহাস বইতে যে ইতিহাস লেখা আছে, সেটা তো জয় পরাজয়, রাজাদের জীবন কাহিনী, অনেক কিছু। কিন্তু ভারতবর্ষ মূলত কি, সেই ইতিহাসটা জানতে গেলে সঠিক জায়গায় থাকতে হবে, ভারতবর্ষকে ভালো করে চিনতে হবে, ভারতবর্ষের মধ্যে থেকে ভারতবর্ষকে অনুধাবন করতে হবে, তবেই তো তার ইতিহাসটা সেই অর্থে বোঝা যাবে। তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে এরকম যারা চিন্তা করেন, তাদের অবস্থা ধানের ক্ষেতে বেগুন খুঁজতে যাওয়া, এবং যখন তারা খুঁজে পায় না, তখন ধানকে শস্য বলে গণ্যই করেন না। সকল ক্ষেতের আবাদ এক নহে, ইহা জানিয়া যে ব্যক্তি যথাস্থানে উপযুক্ত শস্যের প্রত্যাশা করে, সেই প্রাজ্ঞ, সেই বুদ্ধিমান, যে সঠিক জায়গায় সঠিক জিনিসের খোঁজ করে এবং সে পেয়েও যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে তিনি বুদ্ধিমান। আচ্ছা, ভারতবর্ষের প্রধান সার্থকতা কি? এ কথার
স্পষ্ট উত্তর যদি কেহ জিজ্ঞাসা করেন, সে উত্তর আছে। ভারতবর্ষের ইতিহাস সেই উত্তরকেই সমর্থন করিবে। ভারতবর্ষের চিরদিনই একমাত্র চেষ্টা দেখিতেছি প্রভেদের মধ্যে ঐক্য স্থাপন করা, নানা পথকে একই লক্ষ্যের অভিমুখীন করিয়া দেওয়া এবং বহুর মধ্যে একককে নিঃসংশয় রূপে অন্তরতর রূপে উপলব্ধি করা। বাহিরের যে সকল পার্থক্য প্রতীয়মান হয় তাহাকে নষ্ট না করিয়া তাহার ভিতরকার নিগুড় যোগকে অধিকার করা। ভারতবর্ষের ইতিহাসটা কি? বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষের ইতিহাসটা সেটাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের বাস ভারতবর্ষে। এত বৈচিত্র্যময়, এত বিচিত্র ভারতবর্ষ, তার জন্যই হয়তো ভারতবর্ষ ভারতবর্ষই। ভারতবর্ষের মধ্যে যে একতা, যে সুন্দর একটা নিয়ম নিষ্ঠা শৃঙ্খলাপরায়ণতা আছে, সেটা হয়তো আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই একককে প্রত্যক্ষ করা এবং ঐক্য বিস্তারের চেষ্টা করা ভারতবর্ষের পক্ষে একান্ত স্বাভাবিক। তাহার এই স্বভাবই তাহাকে চিরদিন রাষ্ট্রগৌরবের প্রতি উদাসীন করিয়াছে, কারণ রাষ্ট্রগৌরবের মূলে বিরোধের ভাব। যাহারা পরকে একান্ত পর বলিয়া সর্বান্তকরণে অনুভব না করে, তাহারা রাষ্ট্রগৌরব লাভকে জীবনের চরম লক্ষ্য বলিয়া মনে করিতে পারে না। কারণ ভারতবর্ষ সবাইকে আপন করেছে, সেখানে সে পর সে বিদেশি এরকমভাবে কাউকে দূরে সরিয়ে দেয় নেই। তার জন্য রাষ্ট্রগৌরব লাভ হয়তো ভারতবর্ষের পক্ষে সম্ভব হয়নি, কারণ সে রাষ্ট্রগৌরব লাভ করতে চায়নি, সে মানুষকে একই সূত্রে গেঁথেছে। এবার আমি যে তোমাদের বলছিলাম যে ভারতবর্ষের ইতিহাসের মধ্যেও আমরা একটা প্রভেদ দেখতে পাবো, সেটা হলো ভারতবর্ষের সঙ্গে ইউরোপীয় দেশগুলির একটা বিভেদ, একটা প্রভেদ, তুলনামূলক একটা আলোচনা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধটার মধ্যে করেছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ইউরোপীয় সভ্যতা যে ঐক্যকে আশ্রয় করিয়াছে তাহা বিরোধমূলক, ভারতবর্ষীয় সভ্যতা যে ঐক্যকে আশ্রয় করিয়াছে তাহা মিলনমূলক। ভারতে বিরোধমূলক কোনো কিছু নেই। ভারত যে পন্থাটা গ্রহণ করেছে সেটা মিলনমূলক, কিন্তু ইউরোপীয় সভ্যতা সেটা সব চিরকালই সেটা হলো বিরোধমূলক। ইউরোপীয় পলিটিক্যাল ঐক্যের ভিতরে যে বিরোধের ফাঁস রহিয়াছে তাহা তাহাকে পরের বিরুদ্ধে টানিয়া রাখিতে পারে, কিন্তু তাহাকে নিজের মধ্যে সামঞ্জস্য দিতে পারে না। এই জন্য তাহা ব্যক্তিতে ব্যক্তিতে, রাজায় প্রজায়, ধনীতে দরিদ্রে বিচ্ছেদ ও বিরোধকে সর্বদা জাগ্রত করিয়া রাখিয়া আছে। কারণ তাদের তো পন্থাটাই হলো বিরোধমূলক, তার জন্য তারা একে অন্যের সঙ্গে বিরোধে লিপ্ত, যেটা ভারতবর্ষে কিন্তু নেই। বিধাতা ভারতবর্ষের মধ্যে বিচিত্র জাতিকে টানিয়ে আনিয়াছেন। ঐক্যমূলক যে সভ্যতা মানব জাতির চরম সভ্যতা, ভারতবর্ষ চিরদিন ধরিয়া বিচিত্র উপকরণে তাহার ভিত্তি নির্মাণ করিয়া আসিয়াছে। পর বলিয়া সে কাহাকেও দূর করে নাই, অনার্য বলিয়া সে কাহাকেও বহিষ্কৃত করে নাই, অসঙ্গত বলিয়া সে কিছুকে উপহাস করে নাই। ভারতবর্ষ সমস্তই গ্রহণ করিয়াছে, সমস্তই স্বীকার করিয়াছে। এত গ্রহণ করিয়াও আত্মরক্ষা করিতে হইলে এই পুঞ্জীভূত সামগ্রীর মধ্যে নিজের ব্যবস্থা, নিজের শৃঙ্খলা স্থাপন করিতে হয়। ইহাদিগকে একটি মূল ভাবের দ্বারা বদ্ধ করিতে হয়। যেহেতু ভারতবর্ষের মধ্যে নানা রকম জাতি ধর্মের মানুষের বাস, সেহেতু ভারতবর্ষ তো কাউকে পর করে নেই, কাউকে ত্যাগও করেনি ভারতবর্ষ। তার জন্য ভারতবর্ষটা এত সুন্দর কেন, এত বিবিধের মাঝে মিলন মহান, এই যে আমরা এটা পেয়েছি, কেন এরকম জিনিসটা? কারণ হলো ভারতবর্ষ সবাইকে একটা সুতোয় গেঁথেছে, প্রত্যেককে সে যেই হোক প্রত্যেকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করে রেখেছে। তার জন্যই তো ভারতবর্ষের যে পন্থা সেটা মিলনমূলক, সেখানে কাউকে কোনোভাবেই ছোট করা হয়নি এবং প্রত্যেককেই একই নজরে একই দৃষ্টিতে দেখা হয়েছে। এই জন্যই তো মিলনমূলক, এবং এই কারণেই ভারতবর্ষ ইউরোপীয় দেশগুলি থেকে স্বাভাবিকভাবেই স্বতন্ত্র। ইউরোপ পরকে দূর করিয়া উৎস সাধন করিয়া সমাজকে নিরাপদ রাখিতে চায়। আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কেপ কলোনিতে তাহার পরিচয় আমরা আজ পর্যন্ত পাইতেছি। হয় পরকে কাটিয়া মারিয়া খেদাইয়া নিজের সমাজ ও সভ্যতাকে রক্ষা করা, নয় পরকে নিজের বিধানে সংযত করিয়া সুবিহিত শৃঙ্খলার মধ্যে স্থান করিয়ে দেওয়া। এই দুই রকম হইতে পারে, হয়তোবা পরকে মেরে কেটে সেখান থেকে ভাগিয়ে দেওয়া, আর নয়তো পরকে গ্রহণ করে তাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করা, যে এখানে তুমি থাকবে এবং এখানে যে নিয়ম শৃঙ্খলা সেটাকেও তোমার গ্রহণ করতে হবে। এই যে দুইটা পন্থা রয়েছে।
ইউরোপ প্রথম প্রণালীটি অবলম্বন করিয়া সমস্ত বিশ্বের সঙ্গে বিরোধ উন্মুক্ত করিয়া রাখিয়াছে। স্বাভাবিক কারণে আমি আগেই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যেটা এদের পন্থাটাই বিরোধমূলক। তো এরা তো মেরে কেটে পরকে যা খুশি করে এরকমভাবে এরা বিরোধ একটা সৃষ্টি করেছে। আর ভারতবর্ষ কী করেছে? পরকে গ্রহণ করেছে, কাউকে সে বঞ্চিত করেনি, তো সবাইকে গ্রহণ করেছে এবং সবাইকে বলেছে যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে প্রত্যেককে থাকতে হবে, কারুর জন্য কোনো নিয়ম শৃঙ্খলা কোনো বাধা বিভেদ নেই, প্রত্যেকের জন্যই এক নিয়ম। ভারতবর্ষ দ্বিতীয় প্রণালী অবলম্বন করিয়া সকলকেই ক্রমে ক্রমে ধীরে ধীরে আপনার করিয়া লইবার চেষ্টা করিয়াছে। যদি ধর্মের প্রতি শ্রদ্ধা থাকে, যদি ধর্মকেই মানব সভ্যতার চরম আদর্শ বলিয়া স্থির করা যায়, তবে ভারতবর্ষের প্রণালীকেই শ্রেষ্ঠতা দিতে হবে। যদি ধর্মের বিচার করা হয়, রাষ্ট্রগৌরব ভারতবর্ষকে নাই দেওয়া হোক, কিন্তু যদি ধর্মের দিক থেকে বিচার করা হয়, কোন ধর্মটা সব থেকে বড়? মানব ধর্ম। এবং সেই দিক থেকে কিন্তু প্রথম স্থানে আমার ভারতবর্ষ, আমার তোমার প্রত্যেকের ভারতবর্ষ। পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন, অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপনার করিয়া লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখিতে পাই। ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করে নিয়েছে, অন্যকে গ্রহণ করেছে, অন্যের জিনিসগুলিও গ্রহণ করেছে এবং খুব সুন্দরভাবে সবাই কিন্তু মিলেমিশে একে অপরের সব কিছু গ্রহণ করেছে। ভারতবর্ষ পুলিন্দ শবর বেদ প্রভৃতিদের নিকট হইতে বিভৎস সামগ্রী গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে, তাহার মধ্য দিয়েও নিজের আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করিয়াছে। সবার থেকে, সে ছোট নিচু যে কোনো শ্রেণীর হোক না কেন, সবার ভাবটাকে গ্রহণ করেছে এবং তার মধ্যে আধ্যাত্মিক ভাবটা কিন্তু জাগিয়ে তুলেছে, যেটা আর কোনো দেশগুলি, মানে অন্তত ইউরোপীয় দেশগুলি কিন্তু সেই দিক থেকে পারেনি। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে না এবং গ্রহণ করিয়া সকলই আপন করিয়াছে। কিচ্ছু ভারতবর্ষকে ত্যাগ করতে হয়নি, ভারতবর্ষ সব কিছুকে গ্রহণ করেছে এবং গ্রহণ করে সবাইকে আপন করেছে। এটাই ভারতবর্ষের বিশেষত্ব। তাই ভারতবর্ষের ইতিহাসকে খুঁজতে হলে ভারতবর্ষকে অনুধাবন করতে হবে। সেটা বইয়ে খুঁজলে ভারতবর্ষের ইতিহাস পাওয়া যাবে না। ভারতবর্ষ কি আছে ভারতবর্ষের মধ্যে, সেই ইতিহাসটা জানতে গেলে ভালো করে ভারতবর্ষের মধ্যে থেকেই তাকে অনুধাবন করতে হবে। পৃথিবীর সভ্য সমাজের মধ্যে ভারতবর্ষ নানাকে এক করিবার আদর্শরূপে বিরাজ করিতেছে, তাহার ইতিহাস হইতে ইহাই প্রতিপন্ন হইবে। এককে বিশ্বের মধ্যে ও নিজের আত্মার মধ্যে অনুভব করিয়া সেই এককে বিচিত্রের মধ্যে স্থাপন করা, জ্ঞানের দ্বারা আবিষ্কার করা, কর্মের দ্বারা প্রতিষ্ঠিত করা, প্রেমের দ্বারা উপলব্ধি করা এবং জীবনের দ্বারা প্রচার করা, নানা বাধা বিপত্তি দুর্গতি সুগতির মধ্যে ভারতবর্ষ ইহাই করিয়াছে। ইতিহাসের ভিতর দিয়া যখন ভারতের সেই চিরন্তন ভাবটি অনুভব করিব, তখন আমাদের বর্তমানের সহিত অতীতের বিচ্ছেদ বিলুপ্ত হইবে। এই যে ভারতবর্ষের ইতিহাস কি, ভারতবর্ষের ইতিহাসকে, এই যে জিনিসটা একটা মনের মধ্যে সৃষ্টি হয়, সেটা বিলুপ্ত হবে যখন ভারতবর্ষের এই চিরন্তন সত্যটা আমরা জানতে পারবো, যে ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষ কিভাবে মিলনাত্মক পন্থাটা গ্রহণ করেছে, কিভাবে পরকে গ্রহণ করে, কাউকে ত্যাগ না করে, তাদের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে তাদেরকে রেখে ভারতবর্ষ কিন্তু এত বছর ধরে ভারতবর্ষ সুন্দরভাবে বিরাজ করছে, যেখানে ইউরোপ কান্ট্রিগুলি, ইউরোপীয় দেশগুলি কিন্তু সেই দিক থেকে ভারতবর্ষের সমকক্ষ হতে পারেনি। এটাই ভারতবর্ষের ইতিহাসের প্রবন্ধের মূল বিষয়বস্তু। এগুলি আমরা তো জানি, এটা তো আমরা জানি যে ভারতবর্ষ কীরকম, ভারতবর্ষের ইতিহাসটা কী, সেটা আমরা জানি, কিন্তু তো শুধুমাত্র একটু বইটা পড়লে তাহলে বোঝা যায়, আর একটু বুঝলে তাহলে লেখাও যায়। আমি আশা করব তোমাদের এই প্রবন্ধটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করতে। আর একটা কথা, আমি হয়তো ইউটিউবে সবসময় ক্লাস করাতে পারি না, কারণ কিছু সময়ের অভাব থাকে, আর কিছু খুব জরুরি যেগুলি বোঝানোর দরকার সেগুলির জন্যই আমি ইউটিউবে ক্লাস করাই তোমাদের। আর আরেকটা কথা, হোয়াটসঅ্যাপে কিছু আমি তোমাদের এমসিকিউ, এই সমস্ত জিনিস, আমি প্রশ্ন, এই সমস্ত আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আর আরেকটা হলো গিয়ে, কিছুদিন তো আমি ত্রিপুরা বোর্ডের কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য হয়তো আমি সেই সঠিকভাবে তোমাদের ইউটিউবে চ্যানেলে মাঝে মধ্যে এসেছি, মাঝে মধ্যে আসতে পারিনি, কারণ এটাই হচ্ছিল। আর
এখন হয়তো বা তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর আমিও চেষ্টা করব ইউটিউবে আবার ভিডিও দেওয়ার জন্য, কিন্তু তোমাদের যদি প্রয়োজন হয় তবে তোমরা যদি বোঝো তাহলে এই ইউটিউবে যে ক্লাসটা আমি নিই সেটা একমাত্র তোমাদের জন্য, কিন্তু নয়তো যেদিন কলেজ খুলবে আবার তোমাদের সঙ্গে ক্লাস করাতে পারবো, সেদিন আমার আর কিন্তু ইউটিউবে আমি ক্লাস করাবো না। কারণ আমি সামনাসামনি ক্লাস করাতেই আমি বেশি ভালোবাসি, কিন্তু যেহেতু আজকে এই একটা সিচুয়েশন, আমরা কলেজে গিয়ে ক্লাস করাতে পারছি না, তার জন্যই কিন্তু আজকে এই অনলাইন ক্লাসটাকে আমাদের করতে হচ্ছে। তো এই কারণেই তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আশা করব আমি তোমাদের সেই সমস্যাগুলি সমাধান করতে পারবো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর ঘরেই থাকো।